চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আপনার সকলের খুব পছন্দের সঙ্গীত শিল্পী রুবেল খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আচ্ছা, শুরুতেই জানতে চাই যে এখন কাজ নিয়ে কি ব্যস্ততা চলছে? কাজ নিয়ে কাজ নিয়ে অনেক ব্যস্ততা চলছে, অনেক ধরনের কাজ। আমার চ্যানেলের জন্য কিছু কাজ করছি, আর হচ্ছে আমার রিসেন্ট কর্নিয়াপুর সাথে একটা ডুয়েট গান আসতেছে। ঈদে একটা বেসরকারি টেলিভিশন মিউজিক স্টেশন আমার গান আসতেছে। এই তো অনেকগুলো কাজ করছি আর কি। আচ্ছা, মেলোডি টাইপের গান দিয়ে কিন্তু আপনি দর্শকদের মনে আলাদা একটা জায়গা তৈরি করে ফেলেছেন। গানের জগতে নিজের সক্ষতা কিভাবে তৈরি করেছিলেন? শুরুটা হয়েছিল কিভাবে? আসলে আমারটাও অন্যদের মতো শুরুটা অনেক দুর্বল ছিল, অনেক হার্ডওয়ার্ক করতে হয়েছে আসলে গানের জন্য। আর যেহেতু আমি কিন্তু আসলে বেসিক্যালি গানে কখনো আসবো এটা আমি কখনো চিন্তা করিনি। আমি জব করতাম, সংসদ টিভিতে ছিলাম অনেক দিন, তো পাশাপাশি গানটাকে আমি লেখালেখি করতাম। আচ্ছা, তো একদিন আমি আমার নিজের একটা লেখাকে শুট করলাম, দেখলাম যে হ্যাঁ ভালো হচ্ছে। তারপর আমি কিছুদিন তালিম নিয়েছি মিল্টন খন্দকার স্যারের ওখানে। তো ছোট ছোট অনেক জায়গা থেকে অভিজ্ঞতাগুলোকে আসলে এক জায়গায় করার পর দেন মনে হলো যে হ্যাঁ আমি গান করতে পারবো, আমার ভয়েস ঠিকঠাক আছে, আমি করতে চাই। দেন স্ট্রাগল, এই আর কি। আচ্ছা, আপনি বিভিন্ন অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি গান প্রকাশ করছেন নিজের অফিসিয়াল ইউটিউব পেজে। কোন গানগুলো আপনার খুব বেশি জনপ্রিয় হয়েছে? হ্যাঁ, প্রথম হচ্ছে প্রেম হয়ে গেল রে। এটা হচ্ছে 2022 সালে অনেক জনপ্রিয় হয় গানটা। গানটার একটা লাইন ছিল, আমি চাই না বাড়ি গাড়ি আর তোমায় পেলে চলবে আমার। এটা সবার মনে আছে হয়তোবা। আচ্ছা, এই গানটি আগে শুনে নিব, তারপর আমরা বাকি আলোচনা করব। ওকে ওকে। আমি ফুল ছিঁড়ে ভুল করেছি, কাটার আঘাত পেয়েছি, সেই ব্যথা ভুলেছি, তোমার খুশি যখন দেখেছি, ও আমি একটা গান লিখেছি, সেই গানে সুর বেঁধেছি, সেই সুরে ভাসিয়ে তোমার মনের দখল নিয়েছি। ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে এসে? ও প্রেম প্রেম হয়ে গেল রে, আর বাধা দিবে কে এসে? বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। এখানে তো একটা লাইন ছিল, আমি চাই না বাড়ি গাড়ি। এটা হচ্ছে শেষের অন্তরা, এই জন্য পুরো গানটা গাইলাম না বিদায়, যার কারণে হচ্ছে শেষের অন্তরাটা গাওয়া হলো না। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর এই যে কথাগুলো আপনারই তো লেখা, কি মাথায় রেখে এই এত সুন্দর কথাগুলো লিখতে পেরেছেন? আসলে আমার সাথে যখন যেটা ঘটে যায় আমি তখন সেটাকে পিক আপ করার ট্রাই করি। আর হচ্ছে কিছু কিছু সময় আমরা যারা সঙ্গীত শিল্পী যারা গান করে মূলত দেখবেন এরা সবাই চোখ বন্ধ করে গান করে। এর গান হচ্ছে নিজস্ব একটা জায়গা আছে, সে হয়তো বা ওখানে নিজেকে দেখতে এইভাবে দেখতে পছন্দ করে। তো আমিও নিজস্ব একটা জায়গা ক্রিয়েট করি, দেন হচ্ছে নিজেকে ওইভাবে দেখি, দেন গানগুলো রাইটিং করি, এই আর কি। আচ্ছা, এরপরই আর কোন কোন গানগুলো হয় না, একটা শিল্পীর কিন্তু অনেক গান থাকে কিন্তু দর্শক সেখান থেকে পিক করে খুব কম সংখ্যক গান এবং খুব বেশি জনপ্রিয় হয় কম সংখ্যক গান, সেখান থেকে কোন গানগুলো আপনার লাইফে টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে, খুবভাবে আপনাকে দর্শকের কাছে আরও বেশি পরিচিত করেছে? সেটা হচ্ছে আমি তো আসলে রোমান্টিক ধরনের গান করতাম, বেসিক্যালি মানুষ আমাকে জানে আমি রোমান্টিক গান করি। তো আমি প্রথম একটা রোমান্টিক স্যাড সং বলা যায়, বারবার প্রেমে পড়ে যাই, একটা মেলো রক করি ফার্স্ট টাইম। যে আমি কিন্তু গানটা যখন তৈরি করি আমার অনেক ভালো লাগে, তো আমার যেটা আসলে অনেক ভালো লাগে সেটা মানুষের ভালো লাগবে কি না এটা আমি ওই জায়গাটার থেকে বাণিজ্যিকভাবে শিওর ছিলাম না। কারণ আগে যে গানগুলো করেছি সেগুলো হচ্ছে আমি বাণিজ্যিকভাবে একটা চিন্তা করতাম যে এই লিরিক্স কিংবা এই ধরনের টিউন করলে মানুষ এটা শুনবে, এবং সত্যি ঠিক তাই হইতো। কিন্তু এই গানটার বিষয় কিন্তু আলাদা ছিল, এইটা আমার ট্র্যাকের টোটালি বাহিরে, প্রেমে পড়ে যায় বারবার। তো আমি আশা করছি হ্যাঁ হয়তো বা হবে 1 মিলিয়ন হিট করবে, 10 লাখ মানুষ দেখবে, 20 লাখ মানুষ দেখবে, কিন্তু এটা আসলে ম্যাসিভ করে এটা আমি ভাবি নাই যে এই গানটা আসলে আমাকে অনেক বড় একটা জায়গা তৈরি করে দেবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এই যে গানটির কথা হচ্ছিল আমি বারবার প্রেমে পড়ে যাই, এটি এখন ভিউয়ার্স কত হয়েছে? এটা 1 মাসে অলরেডি 10 মিলিয়ন প্লাস। বাহ, অনেক। আচ্ছা, যখন গানটি লিখেছিলেন তখন তো চিন্তা ছিল যে না দর্শক পছন্দ করবে, কিন্তু এত যে ভাইরাল হবে এবং এত যে দর্শক পছন্দ করবে, এখনও এটা ট্রেন্ডি একটা সং, সেটি কি চিন্তা করেছিলেন এবং হওয়ার পরে পরিবর্তনটা কি দেখছেন? আমার পরিবর্তনটা হচ্ছে আমি আসলে এখন মনে হচ্ছে যে না আমি অন্য টোনের গান করলে সেটা মানুষ পছন্দ করে কিংবা মানুষ শুনবে।
এখন আমার আসলে সাহসটা আরও অনেক বেশি বেড়ে গেছে, এখন আমার দায়িত্বটা অনেক বেশি। সো আমি চিন্তা করবো আমার জায়গা থেকে এর থেকে অনেক বেশি ভালো কাজ করার জন্য। আচ্ছা, দর্শকদের তো এখন এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে, সো সেইটা মাথায় রেখে কি এর পরবর্তীতে আমরা কি এই রোমান্টিক এবং স্যাড রোমান্টিক গানই পাবো, নাকি আর ডিফারেন্ট ট্র্যাকও দেখতে আরও পারবো? ডিফারেন্ট ট্র্যাক পাবে মানুষ আমার কাছ থেকে। আমি আসলে নিজেকে নিজেকে সবাই নিজেকে একটা উচ্চতায় দেখতে চায়, সো সেই জায়গা থেকে আমার স্বপ্ন একই, আমি নিজেকে একটা অনন্য উচ্চতায় দেখতে চাই। সো ওই উচ্চতায় যেতে হলে আমাকে অনেক ট্র্যাকে গান করতে হবে, তো সেটার জন্য আমি প্রস্তুত এবং আমি নিজের সাথে আসলে অনেক বেশি প্রস্তুতি নিচ্ছি গান সহ। দেখা যাক বাকিটা উপরওয়ালার কাছে। আচ্ছা, আমি বারবার প্রেমে পড়ে যাই গানটি একটু শুনতে চাই। বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, আমি মনে হয় বামন হয়ে চাঁদি হাত বাড়াই, ঝলসে যাব জানি মানছে না মন খানি, পাবো না জেনেও মিছে মিছে কেন তোমাকে ছুতে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, এই জনমে পাইবা না পাই পর জনমে চাই। ওয়াও, খুব সুন্দর, থ্যাংক ইউ। আমরা জানি যে আপনার বাবা একজন কৌতুক অভিনেতা, হারুন কিসিঞ্জার। গানের জগতে আপনার বাবা আপনাকে কতটা উৎসাহ দিয়েছেন? গানের জগতে প্রথমে আসলে শুরুর দিকে উৎসাহটা আমি পাইনি, কিন্তু যখন আমি চিন্তা করলাম যে আমি গান করব, আমার কিন্তু কনফিডেন্স নিজের জায়গা থেকে অনেক বেশি। যেমন আমি জব করতাম যখন, তখন আমি একটা অ্যালবাম রিলিজ করার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি সিঙ্গার হইতে পারবো, আমার কনফিডেন্সটা ওই জায়গা থেকে আমি তখন জবটা ছেড়ে দিই, আচ্ছা, কন্টিনিউ করি না। দেন হচ্ছে আব্বুকে বলি, আব্বু বলতো যে এটা তো কোনো ফিউচার নাই, অনিশ্চিত একটা ভবিষ্যৎ পলিটিক্স আর মিডিয়াতে, এখানে শাইন করা খুবই কঠিন একটা ব্যাপার, এখানে অনেক অনেক সারা সব জায়গার মানুষ, এখানে কম্পিটিটর অনেক বেশি। তো সেই জায়গা থেকে তার কনফিডেন্স ছিল না আসলে আমাকে নিয়ে। কি চেয়েছিলেন, মানে আপনি কি হন? ফ্যামিলি চাইছে আমি আসলে একজন চাকরিজীবী হই, যেটা করে আর কি আমরা আমাদের যে সচরাচর আমরা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলিগুলো, হ্যাঁ জব, গভর্নমেন্ট জব করা, এটা কোনো একটা ভালো জায়গায় জব করা, এইভাবে লাইফটাকে লিড করার জন্য চাই নাই যে মিডিয়াতে আসি, ইন্ডাস্ট্রিতে আসি। তো আমার জায়গা থেকে আসলে বিষয়টা অনেক চ্যালেঞ্জিং ছিল, যদিও আমি মিডিয়া পরিবারের ছেলে, কিন্তু আমার জায়গা থেকে এটা ডিফারেন্ট হয়েছিল। আমি এখন সাপোর্ট করা অনেক বেশি। সবার তো একটা ইচ্ছে থাকে প্লেব্যাক করার, আমরা জানি যে আপনি প্লেব্যাক করেছেন, কোন চলচ্চিত্র করেছেন এবং সেটি আপনার প্রথম চলচ্চিত্র ছিল প্লেব্যাক করার, সেই সম্পর্কে একটু জানতে চাই। আফটার প্লেব্যাক কেমন অনুভূতি ফিল করছেন? আচ্ছা, আমি হচ্ছে ক্যাসিনো মুভিতে একটা গান করি, তুই আর আমি শিরোনামের, সেখানে নীরব ভাইয়া আর বুবলি আপু ছিলেন। গানটা বেশ ভালো ছিল, ওনারা ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করেছেন যে গানটা আসলে অনেক ভালো। আমাকে জাস্ট মুভিটা রিলিজ হওয়ার 1 মাস আগে আমাকে সৈকত নাসির ভাইয়া নক করে যে রুবেল আমাকে একটা গান দাও, তোমার প্রেম হয়ে গেল ওর মতো। তখন আমি বললাম ভাইয়া তাইলে আমি কিভাবে কি করবো, আমি তো গল্পটা জানি না। তখন বলতেছে আমি তোমাকে একটা ফুটেজ দিচ্ছি, তুমি ফুটেজটা দেখো, দেখে একটা কিছু করো। তো আমি কি করছি, ফুটেজটা প্লে করে আমি শর্ট টু শর্ট গান লিখছি। তো লিখে তার ঠিক 2 দিন পর আমি তাকে দিলাম। তো দেওয়ার পর উনি অবাক যে তুমি সিন টু সিন কীভাবে মিলেলা, কথাটাকে ঠিক রেখে সিন, মানে আমার এই অডিওটা কিন্তু আগে ভিজুয়াল তৈরি হয়ে গেছে, আচ্ছা, দেন কিন্তু অডিওটা আমি করা, মানে ওখানে আমি শর্ট টু শর্ট দেখে দেন হচ্ছে বুঝে স্টোরিটার সাথে যেই গানটা যায়, যে শুটটা যায়, হ্যাঁ দেন আমি এটা ক্রিয়েট করি। তো ভাইয়া বলতেছে এত শর্ট টাইমে তুমি এটা কীভাবে করলা, জোস, অনেক ভালো লাগছে আমার, মানে অনেক উৎসাহ দিল যে তুমি ভালো কিছু করবা, ক্যারি অন, চালিয়ে যাও। এখন ইন্ডাস্ট্রিতে তো গানের প্রচুর সিঙ্গার কিন্তু প্রচুর আমরা দেখতে পারি, সঙ্গীত শিল্পী, সেই সাথে গানও নতুন নতুন অনেক বের হচ্ছে। যেমন আপনি রিসেন্টলি খুব ট্রেন্ডি গান গেয়ে ফেলেছেন, দর্শকরা অনেক পছন্দ করছে। সো গানের কোয়ালিটি তো ডে বাই ডে ভালো হচ্ছে অবশ্যই, সেই সাথে কিন্তু কিছু গানও বের হচ্ছে যেগুলো কিন্তু অনেক ভিউয়ার্স, কিন্তু কোয়ালিটির দিক দিয়ে খুব একটা এগিয়ে নেই, কোয়ান্টিটির দিক দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। সো অ্যাজ এ শিল্পী হিসেবে আপনার কাছে কি মনে হয় এই প্রজন্মের সাথে তাল মিলিয়ে সঙ্গীত শিল্পীরা গান সেভাবে দর্শকদের দিতে পারছে কিনা, বা দর্শক সেই গানগুলো নিয়ে, কোয়ালিটিফুল গানগুলো নিয়ে সেই অনুযায়ী তারা পছন্দ করছে কিনা? আমার কাছে মনে হয় যারা কোয়ালিটিফুল গান শোনে এরা কখনো হচ্ছে আপনার, মানে আপনি যে আপনার ভাষ্য অনুযায়ী যেটা খারাপ গান কিংবা ফালতু গান কিংবা বাজে গান আমরা যেটাকে বলি, কিংবা কন্টেন্ট অ্যাজ এ কন্টেন্ট, মিউজিক কন্টেন্ট, যারা ওটা দেখার তারা সেটাই দেখবে। যারা ভালো গান দেখার, ভালো অডিয়েন্স কিন্তু আসলেই আছে, কিন্তু তারা হচ্ছে কি
ভালো গান না পাওয়ার কারণে তারা হিন্দি সং শোনে। আমাদের দেশের মানুষ আমরাই যারা হিন্দি সং শুনি কিংবা কলকাতার মুভির গানগুলো শুনি, কারণ কি আমাদের দেশে অনেক ভালো ভালো গান আছে, কিন্তু বর্তমান সময় ইউটিউব গ্যাদারিংটার সময়, এই সময়টা আসলে কি সবার জন্য প্ল্যাটফর্মটা ওপেন, যার কারণে আপনার গ্যাদারিংটা বেশি। এখানে খারাপ জিনিসও অনেক বেশি আছে, ভালো জিনিসও আছে, এখান থেকে অনেক কিছু শেখা যায়, আবার এখান থেকে অনেক কিছু ধ্বংসও করা যায়। সো আমি মনে করি যেহেতু প্ল্যাটফর্মটা এখন ওপেন, মানুষের কাছে যাওয়াটা আরও বেশি সহজ। যেহেতু জিনিসটা সহজলভ্য, তাহলে জিনিসটাকে আমার মনে হয় অনেক সুন্দর করে গোছানো, মানে গুছিয়ে এটাকে প্রেজেন্ট করা উচিত। একজন সঙ্গীত শিল্পী যারা গান গাইবে, যে গান গায় তাকে মাথায় রাখতে হবে সে বাংলাদেশের একজন সন্তান। তার এই গানটা যদি ইন্ডিয়ান কিংবা অন্য বিদেশি যে কোনো দেশে কোনো দর্শক দেখে, আমার দেশের মান সম্মানটা যেহেতু ঠিক থাকে, আমি যদি ভারতটা ঠিক রাখতে পারি, ওই জায়গাটাকে চিন্তা করতে হবে। আর নিজস্ব একটা অনেস্টি, যে নট অনলি ভিউ, আমাকে গানের একটা মাধুর্যতায় হারিয়ে যেতে হবে, এবং যে আমার গানটা শুনবে তারও যেহেতু সেম একই অনুভূতি হয়, আমার সুর, কথা, গায়কি সব কিছু। এখন পর্যন্ত কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে আপনার? অলমোস্ট 25। আচ্ছা, সংখ্যাটা একটু কম মনে হচ্ছে, আপনি কি কোয়ালিটির উপর বেশি ফোকাস করতে গিয়ে হয়তোবা সংখ্যাটা কম? হ্যাঁ, কারণ হচ্ছে কি আমি যদি ধরেন প্রতি মাসে একটা গান করি, সেক্ষেত্রে হয় কি আমার অডিয়েন্স যারা একঘেয়েমি কিংবা একটা জায়গায় আমি এভাবে থাকতে চাই না। আমি যদি অনেকদিন পরে একটা কাজ করব যেটা হচ্ছে একটা হিট কিংবা সুপার হিটের একটা মুখ দেখবে, মানে সবার মুখে মুখে ছড়ায় যাবে। সো আমি এই জন্য রেগুলারিটিটা মেনটেন করি না, যে আমি গ্যাপ বুঝে শুনে গান পছন্দ কিংবা গানটা আমি টোটাল আমার যতক্ষণ পর্যন্ত ভালো না লাগে ততক্ষণ পর্যন্ত আমি গান রিলিজ করি না। এবং যারা আমার সাথে কাজ করে তারা এই বিষয়ে সবাই অবগত, জানে যে আমি এই বিষয়টা একটু চুজি চেঞ্জ করতে পছন্দ করি। আদারওয়াইজ ভালো কিছু না হলে আমি আপলোড দিতে কিংবা গানটা ছাড়তে চাই না। আচ্ছা, আপনি যে গানগুলো প্রচুর ভাইরাল হয়েছে বা দর্শকরা পছন্দ করেছে, এই গানগুলো কিন্তু সবই আপনার লেখা এবং সুর করা। আপনি একাধারে সুরকার, গীতিকার এবং সঙ্গীত শিল্পী। নিজেকে অ্যাজ এ কোন পরিচয়ে আপনি বেশি পরিচিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? সঙ্গীত শিল্পী। আচ্ছা, সঙ্গীত শিল্পীর মধ্যে সবকিছু ইনক্লুড। আচ্ছা, ওকে। এবার আমরা আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, পাখি তোরে ভালোবাসি রে। পাখি 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 রে তোরে যত ডাকি রে, মনে লাগে আহার কি সুখ, ভুলে থাকি পৃথিবী তোরে যখন ভাবি, ভুলি না তোর আদর মাখা মুখ। পাখি তোরে ভালোবাসি রে, পাখি তোরে ভালোবাসি রে, ইচ্ছে করে তোর ভেতরে ডুইবা মরি 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 রে। বাহ, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি একটি কথাই বলছিলেন যে আপনি যে গানগুলো লিখে ফেলেন সেগুলো আপনার সাথে ঘটে যাওয়া কোনো গান বা কোনো কাহিনী থেকে রিলেটেড করে আপনি গানগুলো লিখে থাকেন। আপনার ম্যাক্সিমাম গানই কিন্তু রোমান্টিক, প্রেমের গান, এবং স্যাড হইলেও সেটিও স্যাড রোমান্টিক। তাহলে কি আপনার জীবনে প্রেম অনেক বেশি? হ্যাঁ, প্রেম না থাকলে তো গান লেখা যাবে না, আসলে এটা সত্যি কথা। অনেকে কিন্তু ছ্যাঁকা খেয়েও খুব ভালো গান লিখে ফেলেন পরবর্তীতে, সো এটা ডিপেন্ড করে, বাট আমরা মনে করছি যে আসলে আপনার জীবনে প্রেমটা অনেক বেশি। না, আসলে আমি তো বললাম, কারণ ওই যে আপনি ডিফারেন্ট কিছু পাবেন, ওয়েট, এটা জাস্ট ফর ওয়েট। কারণ হচ্ছে আমার সমসাময়িক যে ঘটনাগুলো ওগুলাকে আমি কেন্দ্র করি। যেমন পাখি গানটা কিন্তু আমার লেখা ছিল না, পাখি গানটা লিখছে হচ্ছে প্রসেনজিৎ মণ্ডল, সুর আমরা দুজনে মিলেই করি, রেডিপি মিউজিকে যায়। আর এছাড়া অন্য যে গানগুলো ছিল ওগুলো সব আমার লেখা। আর রোমান্টিকের কিংবা বারবার প্রেমে পড়ে যায় যে বিষয়টা, প্রেম না থাকলে একজন আর্টিস্টের আসলে গান লেখা সম্ভব না, আমি বলবো সত্যি সত্যি। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা, গানের সাথে আসলে থাকতে চাই, যেহেতু গানের মানুষ এখন হয়ে গেছি, সো গানটাকে আগলে রাখতে চাই নিজের কাছে, এবং অনেক ভালো ভালো গান দর্শকদের উপহার দিতে চাই। তো আচ্ছা, এখন তো আমরা যেটা দেখেছি, একটা সময় ছিল 80-90 দশকের বা তার আগে আমরা গান ক্যাসেটে শুনেছি, সিডিতে শুনেছি, ডিভিডিতে শুনেছি, দ্যাটস ওয়াজ লাইক অডিও। বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে উইথ ভিডিও, মিউজিক ভিডিওর ক্ষেত্রে দেখা যায় বিগ বাজেটের মিউজিক ভিডিও অ্যারেঞ্জ করতে হয়, রেডি করতে হয়। সে জায়গা থেকে যে পরিমাণ বিগ বাজেটে তৈরি করা হয়, রিটার্ন কি সে পরিমাণ আসছে কিনা, বা যারা তৈরি করছেন তারা কি সেই পরিমাণ ফিডব্যাক পাচ্ছেন কিনা?
এটা হচ্ছে এখন পাচ্ছে, কিছুদিন আগে সেটা ছিল না। কারণ আমরা ইন্টারন্যাশনালি এখন যখন একটা গান ডিস্ট্রিবিউট করি, কোনো একটা কোম্পানি যদি একটা গান আগে যদি একটা গান হিট হয় সেখান থেকে একটা ভালো রেভিনিউ, কিন্তু ফ্লপ হলে আসলে সব জায়গায় তো আপনি টাকাটা তুলে আনতে পারবেন না, সেটা সিনেমার ক্ষেত্রে হোক, গানের ক্ষেত্রে হোক, যে কোনো জায়গার ক্ষেত্রে হোক। আপনি ফ্লপ হলে কোনো জিনিসের টাকা উঠে আসে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু হিট হলে একটা গানের প্রচুর টাকা আসে, যে সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট থেকে হিউজ অনেক বেশি আসে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন সবসময়। জি, আপনার জন্য অনেক শুভকামনা, এবং আমি চাই সবাই আমার জন্য অনেক দোয়া করুক, আমি যাতে অনেক ভালো কিছু করতে পারি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।